আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো সুপার মা। বাড়ি আসার পর নীতি নিপুণকে বলে, তোমাদেরকে এতবার করে বলেছি যে তোমাদের ওই স্যারের থেকে দূরে থাকবে, তবুও তোমরা কেন আমার কথা শোনো না বলো তো? তুমি কেন গিয়েছিলে নিপুণ ওখানে? মাম্মা, আমি ওখানে একটা প্রশ্নের উত্তর জানতে গিয়েছিলাম। কি এমন প্রশ্ন যেটা তোমাকে ওই স্যারের কাছ থেকে শুনতে হবে? তুমি কি আমার কাছ থেকে শুনতে পারতে না? মাম্মা, আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি তাহলে আমাকে উত্তর দিতে পারবে? কেন পারবো না? এমন কোন প্রশ্ন আছে যেটা তোমার স্যার জানে আর আমি জানবো না? তাহলে মাম্মা, তুমি আমায় বলো, স্যার আঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক? এসব তুমি কি বলছো নিপুণ? আমাদের আবার কি সম্পর্ক হতে যাবে? তোমার স্যারকে তো আমি সবেমাত্রই দেখলাম। মাম্মা, তুমি মিথ্যে বলবে না। তুমি যদি আমাদের ভালোবেসে থাকো তাহলে তুমি সত্যিটা বলো, স্যার আঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক? নিপুণ, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। মাম্মা, আমি কোনো বাড়াবাড়ি করছি না। তুই এমন কেন করছিস নিপুণ? মাম্মাকে কেন এভাবে রাগাচ্ছিস? মাম্মার সাথে স্যার আঙ্কেলের কি সম্পর্ক হতে যাবে? আমি জানি মাম্মা, তুমি এই উত্তর দেবে না, তাহলে আমিই দিই। আমি এর জন্য স্যার আঙ্কেলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে গিয়েছিলাম। নিতু, স্যার আঙ্কেল আর অন্য কেউ নয়, আমাদের বাবা। এটা শুনে নীতি অনেক অবাক হয়ে যায়, সাথে সাথে খুব ভয় পেয়ে যায়। তখন সে নিপুণকে বলে, এই সব কথা তোমাকে তোমার স্যার বলেছে তাই না? হ্যাঁ মাম্মা, এই কথা বাবাই বলেছে আমাকে। তুমি চেনো না জানো না তাকে তুমি কেন বাবা বলে ডাকছো? সে তোমার বাবা নয়, সে মিথ্যে বলছে। আমি এর জন্য তোমাকে ওনার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম। মাম্মা, প্লিজ মিথ্যে বলো না। আমি জানি ওটাই আমাদের বাবা। আর আমি বাবার ফোনে তোমার আর বাবার বিয়ের ছবি দেখেছি, আরো অনেক ছবি দেখেছি তোমাদের বিয়ের আগে। তোমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলে, আর বাবা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেটাও আমি শুনেছি। তুমি সব ভুল শুনেছো, ওগুলো সব ভুল ছিল। মাম্মা, এটা ভুল হতেই পারে না। আমি তোমাদের ভিডিও দেখেছি, তাতে তুমি বাবাকে অনেক ভালো ভালো কথা বলছিলে। মাম্মা, তুমি কেন এভাবে মিথ্যে বলছো? আমাদের বাবা থেকে কেন আমাদের আলাদা করে রাখছো? আমাদের কি বাবার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? আমি কি তোমাদের যথেষ্ট ভালোবাসা দিই না? আমার ভালোবাসা কি খুব কম হয়ে যায় তোমাদের জন্য যে তোমাদের বাবার ভালোবাসা লাগবে? মাম্মা, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো আমাদের ভালোবাসো, কিন্তু মাম্মা, সত্যি আমরা বাবাকে অনেক মিস করতাম। কি রে নিতু, তুই কিছু বল। হ্যাঁ মাম্মা, আমরা বাবাকে অনেক মিস করতাম, কিন্তু এতদিন জানতামই না স্যারই আমাদের বাবা। তোমরা আজ থেকে বাড়ির বাইরে বের হবে না। খুব দ্রুতই আমরা এই শহর থেকে চলে যাব। ঠিক তখনই নীতির ফোনে একটা কল আসে আর নীতি বলে, হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। শোনো, তোমরা এখন বাসায় থাকবে আর বাসা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে না। আমি বাইরে থেকে তালা দিয়ে যাব। আজ থেকে তোমরা ঘরবন্দি থাকবে। নীতি ওখান থেকে চলে গেলে নিপুণ নিতুকে বলে, নিতু, তুই কিছু কর। মাম্মা তো আমাদের একবারে ঘরে আটকে রেখে গেল। আমি কি করব? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। তুই সত্যি করে বল, ওটাই আমাদের বাবা? হ্যাঁ নিতু, আমি সত্যি বলছি, উনিই আমাদের বাবা। আর তুই জানিস, ওনার ফোনে আমাদের বাচ্চাবেলার ছবি আমি দেখেছি। নিতু, বাবা আমার কাছে সাহায্য চেয়েছে, মা আর বাবাকে এক করার জন্য। বাবাও অনেক কষ্ট পায় আমাদের ছাড়া। বাবা এতগুলো বছর ধরে আমাদের অনেক খুঁজেছে, অবশেষে যখন পেয়েছে তখন মাম্মা বাবাকে এমন শাস্তি দিচ্ছে। আমাদের কিছু করতে হবে নিতু, না হলে আমরা কখনো একসাথে মাম্মা আর বাবার ভালোবাসা পাবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তোকে হেল্প করব। সেদিনের পর থেকে নিতু আর নিপুণের উপর নীতি অনেক স্ট্রিক্ট হয়ে যায়। তাদের বাসা থেকে বাইরে বের হতে দেয় না। নিতু তার মাকে খুবই ভয় পেত, কিন্তু নিপুণ তার বাবার কথা ভেবে তার মায়ের সবসময় বিরুদ্ধে যেত। সে একরকম খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। একদিন নিপুণের খুবই জ্বর আসে। সে জ্বরের মধ্যে তার বাবাকে বারবার ডাকতে থাকে, বাবা, বাবা, আমরা বাবার কাছে যাব। বাবা, বাবা, আমি বাবার কাছে যাব। মাম্মা, নিপুণ তো শুধু বাবার কথা বলছে। তুমি একবার বাবাকে ডেকে দাও না। না, আমি তোমাদের বাবাকে কখনো এখানে ডাকতে পারবো না। মাম্মা,
নিপুণকে কত ওষুধ খাওয়ালে, তাও তো ও সুস্থ হচ্ছে না। আমার মনে হয় বাবা এলে ও সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তো চাই না তোমাদের বাবা আবার আমাদের সাথে থাকুক। মাম্মা, নিপুণ না হয় সুস্থ হয়ে গেলে তুমি বাবাকে আবার তাড়িয়ে দিও। নিপুণ সুস্থ হওয়া পর্যন্ত বাবাকে এখানে রেখে দাও না। না হলে নিপুণ অনেক কষ্ট পাচ্ছে। মাম্মা, একটু বোঝো না। তুমি বাবার উপর পরে রাগ দেখিও, আগে নিপুণকে বাঁচাও। আমি দেখছি কি করা যায়। সেদিন নীতি এই ব্যাপারগুলো নিয়ে খুব ভাবে। সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। আমি কি করব? আমার মাথায় কিছু ঢুকছে না। যেই মানুষটা থেকে এতদিন এত দূরে ছিলাম, সেই মানুষটাই আবার আমাদের সাথে জড়িয়ে যাচ্ছে। আমার মেয়েদের কষ্ট আমি আর দেখতেও পাচ্ছি না। দেখি নিপুণের জ্বর ঠিক হওয়া পর্যন্ত মিঠুনকে আমি এখানেই রাখবো। নিপুণের জ্বর সেরে গেলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর তখন মিঠুন আমাদের কখনো খুঁজে পাবে না। আমি আজই মিঠুনের কাছে যাব আর ওকে সবটা বলবো। সেদিন নীতি মিঠুনের অফিসে যায় আর তারপর তাকে বলে, দেখুন আমার মেয়ে খুবই অসুস্থ। আপনি এটা যা করেছেন সেটা একদমই ঠিক করেননি। আপনার জন্য আজকে আমার মেয়ে এতটা সাফার করছে। কি দরকার ছিল ওকে সব সত্যিটা খুলে বলার? কি হয়েছে আমাকে সব খুলে বলো নীতি। আমার মেয়ের কি হয়েছে? একদম ন্যাকামো করবেন না। যদি সত্যি আমার মেয়েদের ওপর আপনার এতটুকু মায়া থাকতো তাহলে আমাদের সমস্ত কথা এভাবে খুলে বলতেন না। আজকে আপনার জন্য আমার ছোট মেয়েটা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে জ্বর বাঁধিয়ে বসে আছে, আর এখন সে শুধুমাত্র আপনার নামই উচ্চারণ করছে। কেমন জাদু করেছেন বলেন তো? এতটা বছর ধরে আমি আমার মেয়েদের সাথে আছি, ওরা আমার থেকে আপনাকে বেশি ভালোবাসছে। কেমন কালো জাদু করেছেন আমার মেয়েদের উপরে। দেখো, এখন এই সমস্ত ফাও কথা বলার সময় নেই। আমি আমার মেয়েদের কাছে যাব। এক মিনিট, আমি এখানে আপনাকে কিছু কথা বলতে এসেছি। আমি তো আপনাকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু হ্যাঁ, ঠিক ততদিন আমাদের বাড়ি থাকতে পারবেন যতদিন আমার মেয়ে সুস্থ না হয়। ও সুস্থ হওয়ার সাথে সাথে আপনি আমাদের বাড়ি থেকে চলে আসবেন, আর আপনার ছায়াও যেন আমাদের পরিবারের উপর না পড়ে। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু এখন আমার মেয়ের কাছে আমাকে যেতে দাও। ঠিক আছে, চলুন, কিন্তু আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। আর আমার মেয়েদের সাথে আপনি একদমই ভালো ব্যবহার করবেন না। ওদের সাথে সবসময় খারাপ ব্যবহার করবেন, ওরা যেন আপনাকে ঘৃণা করে। সেটা পরে দেখা যাবে, আগে চলো, আগে আমার মেয়েকে সুস্থ করে তুলতে হবে। তখন মিঠুন আর নীতি তাদের বাড়ি যায়। মিঠুনকে দেখে নিতু আর নিপুণ দুজনে অনেক খুশি হয়ে যায়। নিতু তার বাবার কাছে এসে বলে, বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি এসেছি। আমার এই মেয়ের কাছে আজ প্রথমবার বাবা ডাকটা শুনছি। আমার সত্যি প্রাণটা ভরে গেল। এবার আমার মৃত্যু হলেও আমি শান্তি পাবো। এইসব কি বলছো বাবা তুমি? আজই তো তোমাকে পেলাম কাছে, এখনই চলে যেতে চাইছো? না মা, একবার যখন এসেছি আর তোমাদের ছেড়ে যাব না। বাবা, তুমি আমার কাছে আসো না, আমার অনেক জ্বর হয়েছে। হ্যাঁ মা, আমি আসছি। আমাদের জন্য চকলেট এনেছো তো? তোমাদের জন্য অনেক চকলেট এনেছি আমি, সব গাড়িতে রাখা আছে। আমার বাবা বেস্ট বাবা। মা, তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ বাবা, আমি তো ওষুধ খাচ্ছি, তবু আমার জ্বর ছাড়ছে না। আমি জানি তুমি এবার এসেছো, এবার আমার জ্বর ভালো হয়ে যাবে। মাম্মা, আমাদের চকলেট গুলো নিয়ে আসো না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে বেশি কথা বলো না, একটু রেস্ট করো, ঠিক আছে? তোমাদের বাবাকে তো পেলে, এবার একটু ঘুমাও। ওকে মাম্মা। নিতে চলে গেলে নিতু মিঠুনকে বলে, বাবা, জানো নিপুণের কেন জ্বর সারছে না? কেন? ও তো ওষুধই খায় না। ও তো তোমাদেরকে হেল্প করার জন্য এই সব করেছে। মানে? মানে আর কি, তুমি তো নিপুণের কাছে সাহায্য চাইছিলে, তাই নিপুণ এই প্ল্যানিংটা করেছে। ওর ইচ্ছা করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আর আমি ইউটিউব থেকে একটা টোটকা দেখেছিলাম, যেটা ইউজ করলে শরীর গরম হয়ে যায়। মানে কি করেছো তোমরা? বাবা, তুমি জানো না, আমি একটা রসুন কেটে নিপুণের বগলের নিচে রেখে দিয়েছিলাম, আর তারপর থেকে ওর শরীরের টেম্পারেচার বাড়তে শুরু করেছে। মাম্মা তো ভেবেছে জ্বর এসেছে, ডক্টর তো
ওর জ্বর এসেছে এটা ধরতেই পারিনি। তাও ওকে ওষুধ দিয়ে গিয়েছে খাবার জন্য, কিন্তু নিপুণ ওষুধগুলো খায়ই না। মাম্মা যখন ওকে ওষুধগুলো দেয় ও নাটক করে যে ও ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধগুলো আমায় দিয়ে দেয়, আমি বাথরুমে ফেলে দিই। বাবা রে বাবা, তোমাদের এইটুকু মাথায় দেখি অনেক বুদ্ধি। কার মেয়ে দেখতে হবে তো, তোমারই তো মেয়ে আমরা। বাবা তুমি কিছু চিন্তা করো না, আমি আর নিপুণ তোমাদের দুজনকে এক করেই দেব। আজকের পর থেকে আমি, তুমি, মাম্মা আর নিপুণ আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ মা, আমরা সবাই একসাথে থাকবো। এবার তোমরা দুজন চুপ করো, মামা এসে গেল বলে। হ্যাঁ হ্যাঁ, সবাই চুপ। আর শোনো বাবা, তুমি অ্যাক্টিং করো। তুমি যে জানো যে আমার জ্বর আসেনি, এটা কিন্তু তুমি মোটেও দেখাবে না। আমার খুব জ্বর এসেছে, এজন্য তুমি সেভাবে অ্যাক্টিং করো, বুঝলে? হ্যাঁ বাবা, বুঝলাম। বাবা রে, আমার মেয়েদের কাছ থেকে এখন আমাকেই শিখতে হবে। কি যুগ এলো রে বাবা। মিঠুনের সাথে তার দুই মেয়ে খুব ভালো সময় কাটাচ্ছিল। তারা বাপ মেয়েরা তাদের দিন খুব ভালোভাবে পার করছিল। নীতি তার দুই মেয়েকে মিঠুনের সাথে খুশি দেখে নিজেও খুবই খুশি হয়। সে মনে মনে বলে, সত্যি আজকে আমি বুঝতে পারছি আমার মেয়ে দুটো সত্যি বাবার খুবই দরকার। কিন্তু আমি কি করব? এই মানুষটার উপর আমার সমস্ত বিশ্বাস উঠে গেছে। যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, সে একটা বাইরের মানুষের কথা শুনে আমাদেরকে এভাবে তাড়িয়ে দিল। এখন তোমার মেয়ে দুটো বড় হয়েছে, এখনো যদি এমন আবার কিছু হয় আর ও যদি আমাদের তাড়িয়ে দেয়, তখন কি করব? বাচ্চারা না হয় তখন একদমই ছোট ছিল, ওরা বুঝতো না। আমি কোনোভাবে সমস্তটা সামলে নিয়েছি, কিন্তু একই ধোঁকা যদি আমার মেয়েরাও খায়, ওরা তো সবকিছু মেনে নিতে পারবে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েদের দিকে তাকালে মনে হচ্ছে মিঠুন আমাদের সাথেই থাক, আবার অতীতের কথা ভাবলে মনে হচ্ছে আমি আমার মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাব। আমি কি করব আমার মাথায় কিছুই আসছে না। কিন্তু যাই হোক, একটা ডিসিশন অবশ্যই নিতে হবে। যেহেতু এখন নিপুণ সুস্থ হয়ে গেছে, সেহেতু আমাকে কোনো না কোনো সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। সেদিন রাতে নীতি মিঠুনকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু আসবেন? ওরা তখন ঘুমিয়ে গেছে। হ্যাঁ নীতি, আমি আসছি। বলো, কি হয়েছে? আমাকে এভাবে ডাকলে কেন? আমি বলছিলাম এখন তো নিপুণ সুস্থ হয়ে গেছে, তো আপনি এবার আপনার কাজে যেতে পারেন। আর শর্ত মতে এটাই তো করা উচিত। কিন্তু নীতি, তুমি তো দেখছো আমার মেয়েরা আমাকে পেয়ে কতটা খুশি আছে। এখন আমি যদি চলে যাই, তাহলে ওরা কি আর খুশি থাকতে পারবে? আপনি আমার মেয়েদের জন্য এতটা ভেবেছেন, এতেই অনেক। আমি জানি কিভাবে আমার মেয়েদের সামলাতে হয়। আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই, আমি আমার মেয়েদের সামলে নেব। কিন্তু নীতি, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি কি তোমাদের সাথে আবার একসাথে থাকতে পারি না? আমি আপনাকে আর বিশ্বাস করতে পারবো না। যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, সে বাইরের মানুষের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তখন না হয় আমি একা ছিলাম, আমি ব্যাপারটা সামলে নিতে পেরেছি। কিন্তু আমার মেয়েরা, ওরা অনেক ছোট, ওদের সাথে এমন কিছু হলে ওরা মেনে নিতে পারবে না। আপনার যে ভালো ইমেজটা ওদের সামনে তৈরি হয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান, আর দ্বিতীয়বার আমাদের জীবনে আসবেন না, প্লিজ। নীতির এমন অনুরোধ শুনে মিঠুন আর কিছুই বলতে পারে না, তাই সে বলে, ঠিক আছে নীতি, তুমি যা চাইছো তাই হবে। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি রিকোয়েস্ট? একটা দিন অন্তত আমি তোমাদের সবার সাথে ঘুরতে যেতে চাই। আমায় দেবে একটা দিন? নীতি কিছুক্ষণ ভাবার পর বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন এটা চাইছেন তো তাই হবে। কালকে আমি ডে অফ নিব, আর কালকেই আমরা সারাদিন ঘুরবো। কিন্তু হ্যাঁ, পরের দিনই আপনি খুব ভোরে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে নীতি, তুমি যা বলবে আমি তাই করব। আর অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। পরদিন মিঠুন তার পরিবারকে নিয়ে ঘুরতে বের হয়। তারা সারাদিন অনেক আনন্দ করে। নীতিও প্রথম বুঝতে পারে তার একার পক্ষে তার সন্তানদের আনন্দ দেওয়া সম্ভব না। নীতিকে এভাবে ভাবতে দেখে মিঠুন বলে, কি ভাবছো এভাবে? কই কিছু না তো, কিছু ভাবছি না আমি। নীতি, তুমি এখনো মিথ্যে কথাটা শিখতে পারলে না। আমি তোমার চোখ দেখলে বুঝতে পারি তুমি কখন কি ভাবছো কি না ভাবছো। আচ্ছা, যদি এমন হয় তাহলে তুমিই বলে দাও না আমি কি ভাবছিলাম। সত্যি অনেক বছর পর তোমার মুখ থেকে তুমি ডাকটা শুনে খুবই ভালো লাগলো।
নীতি তার ভুল বুঝতে পারে আর তারপর বলে, এটা মিস্টেকলি হয়ে গেছে, এর মানে আপনি বেশি কিছু ভাববেন না। বাবা, আমি আইসক্রিম খাবো। ওই আইসক্রিমটা আমি এনে দাও না। বাবা, আমিও আইসক্রিম খাবো, আমাকেও আইসক্রিম এনে দাও। আচ্ছা, তোমরা এখানে বসো, আমি এক্ষুনি আনছি। নীতি, ওদের দেখে খেয়াল রেখো, কেমন? ঠিক আছে, আপনি যান। আমি বাচ্চা না যে আমি আমার মেয়েদের খেয়াল রাখতে পারবো না। ওহ, তুমি কি ঝগড়া ছাড়া কথা ভালো করে বলতে পারো না? এই বলে মিঠুন চলে যায়। ঠিক তখনই নিপুণ কাঁদতে শুরু করে আর বলে, মাম্মা, আমার চোখে কিছু চলে গেছে, একটু দেখে দাও। উফ, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কই দেখি দেখি কি হয়েছে। নীতি যখন নিপুণকে নিয়ে ব্যস্ত ছিল তখন একটা লোক নিতুকে ধরে নিয়ে চলে যায়। মিঠুন আইসক্রিম নিয়ে এসে নীতিকে বলে, নিতু কোথায়? ওকে তো কোথাও দেখছি না। ও তো এখানেই ছিল, কোথায় গেল? নিতু, নিতু, মাম্মা কোথায় তুমি? নিতু, মা আমার কোথায়? মা এদিকে এসো। নিতু কোথায় গেল? আমার মেয়েটা কোথায় গেল? এত প্যানিক হলো না, আমি চারপাশটা খুঁজে দেখছি, ও নিশ্চয়ই কোনো শপে চলে গেছে। মিঠুন আর নীতি সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোথাও নিতুকে পায় না। এতে নীতি প্রচুর ভেঙে পড়ে আর সে কাঁদতে শুরু করে। সব কিছু আমার জন্য হয়েছে, আমি যদি একটু সাবধানে থাকতাম তাহলে এটা হতো না। আমার মেয়েটা কোথায় গেল, কি অবস্থায় আছে? পুলিশের কাছে আমায় এক্ষুনি যেতে হবে। আমার মেয়েটা মিসিং হয়ে গেছে, নিশ্চয়ই কেউ ধরে নিয়ে গেছে। এক মিনিট, তোমার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আমার সাথে আবার কার শত্রুতা হতে যাবে? কারোর কোনো শত্রুতা ছিল না। ঠিক আছে, তাহলে চলো পুলিশ স্টেশনে যাওয়া যাক। ঠিক তখনই নীতির ফোনটা বেজে ওঠে আর নীতি রিসিভ করে বলে, হ্যালো। কে রে? মেয়েটা হারিয়েছে বলে খুব কষ্ট পাচ্ছিস, তাই না? আমার মেয়ে কোথায়? তোর মেয়ে আমাদের কাছে। আমাকে চিনতে পারছিস তো? না, আপনি কে? আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আপনি কে? প্লিজ আপনার পরিচয় বলুন। আর আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমার মেয়েটাকে এভাবে ধরে নিয়ে গেলেন? বারে, এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলি? প্লিজ হেয়ালি করবেন না। আমার মেয়েটা অনেক ছোট, ওর কিছু হয়ে গেলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। বাবা, তোর তেজ দেখছি এখনো কমছে না। আমাকে চিনিস না, জানিস না, আর আমাকে ছাড়বি না? তবে বেশ তো, তোকে আমি একটা সুযোগ দিচ্ছি। এই গ্রামের একদম শেষে পাহাড়ের কাছে যে গুহাটা আছে ওখানে একা চলে আসবি। আর হ্যাঁ, পুলিশকে জানানোর চেষ্টা করবি না। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি তোর মেয়েকে বাঁচানোর। এসে তোর মেয়েকে বাঁচিয়ে নিয়ে যা। তুই তো আমাকে সেদিন খুবই পিটিয়েছিলি একটা মেয়েকে ইপটিজিং করছিলাম বলে। আজকে নিজের মেয়েকে এসে বাঁচা। আর যদি ঠিক টাইম মতো না আসতে পারিস তাহলে তোর মেয়ের সাথে কি হবে সেটা তুই নিজেও ভাবতে পারছিস না। পুলিশকে কিন্তু কোনোভাবে ইনফর্ম করার চেষ্টা করবি না, না হলে তোর মেয়ের লাশ এই গুহায় পাবি। না না, আমি পুলিশকে কিচ্ছু বলবো না। প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমি এক্ষুনি আসছি। আপনাদের যা করার আপনারা আমাকেই করবেন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিবেন প্লিজ। ঠিক আছে, চলে আয়। তোর সময় মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে যা পারিস তাই কর। এই বলে সে ফোনটা রেখে দেয়। তখন মিঠু নীতিকে বলে, কি হয়েছে আমায় সব খুলে বলো, কে ফোন করেছিল? একদিন আমি ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলাম, তখন কিছু লোক মিলে একটা মেয়েকে খুব ডিস্টার্ব করছিল। তখন আমি লোকগুলোকে খুব মেরেছিলাম। সেই লোকগুলো আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আর ওরা বলছে 1 ঘন্টার মধ্যে আমাকে একা ওইখানে যেতে। আমি যদি সময় মতো না যেতে পারি ওরা আমার মেয়েকে মেরে ফেলবে। তুমি কেঁদো না, কিচ্ছু হবে না, আমরা পুলিশ নিয়ে যাব। না না, ওরা পুলিশকে ইনফর্ম করতে নিষেধ করেছে, না হলে আমার মেয়েটাকে ওরা মেরে দেবে। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার সাথে যাব। না না না, আমার সাথে প্লিজ এসো না। ওরা আমাকে একা যেতে বলেছে। আমার জীবন দিয়ে হলেও আমি আমার মেয়েকে বাঁচিয়ে আনবো। প্লিজ তুমি নিপুণকে দেখো, ওর যেন কিছু না হয়। নীতি, শোনো, ওরা তো আমাদের টাইম দিয়েছে না 1 ঘন্টা, এটা যথেষ্ট আমাদের জন্য। আর তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ আমি কে। আমি আমাদের মেয়েকে ঠিকই উদ্ধার করে আনবো, আর তোমার আর আমার মেয়ের উপর একটা আঁচও আসতে দেব না। আর যে শয়তানেরা আমার মেয়েকে ধরার সাহস দেখিয়েছে ওদেরও দেখিয়ে দেব আমি কে। আর হ্যাঁ, এখন একটা ছোট প্ল্যানিং করতে হবে। এখনই বাড়ি চলো। আর তুমি তো ড্রাইভ করতে পারো, তুমি ড্রাইভটা করো। এর ভিতরে আমার যে সমস্ত কাজ আছে আমি সেগুলো সেরে নিচ্ছি। তখন তারা বাড়ি ফেরার পথেই মিঠুর ফোনে কিছু লোককে ফোন দিয়ে বলে, আমাদের পার্সোনাল যতগুলো ফোর্স আছে সবাইকে নিয়ে এসো।
আমি তোমাদের লোকেশন দিয়ে দিচ্ছি, আর কাজটা এমন ভাবে করবে যেন কোনো কাকপঙ্কিত টের না পায়। আর হ্যাঁ, একটা হেলিকপ্টার নিয়ে আসবে, সবসময় ওই গুহার উপরে নজর রাখবে, আর হেলিকপ্টার থেকে যেন সাউন্ড না আসে সেই ব্যবস্থাও তোমরা করবে। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, সুতরাং আমার বলার দরকার নেই তোমাদের কি করতে হবে। আর ইমিডিয়েটলি আমার স্কুল মাঠে দুটো হেলিকপ্টার নিয়ে যত মানুষ পারো ল্যান্ড করো, তোমাদের সাহায্যের খুবই দরকার আমার। বাড়ি ফেরার পর মিঠুন বলে, মা নিপুণ, তুমি তো একা থাকতে পারবে তাই না মাম্মা? হ্যাঁ বাবা, আমি একা থাকতে পারবো, কিন্তু কিন্তু নিতু ফিরে আসবে তো? হ্যাঁ মা, ঋতু অবশ্যই ফিরে আসবে। শোনো, যাই হয়ে যাক না কেন, বাড়ির দরজা কিছুতেই খুলবে না, আর ঘর থেকে কোনো আওয়াজ করবে না। আমি ঘরে তালা মেরে তোমাকে রেখে যাব। তুমি ঘরে বসে গেম খেলবে, আর একটাও শব্দ করবে না, মানুষ যেন বুঝতে না পারে ঘরে তুমি আছো, ঠিক আছে? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি চুপচাপ থাকবো। তুমি শুধু নিতুকে নিয়ে এসো, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। হ্যাঁ মা, আমি ওকে আনতে যাচ্ছি। আমি আর তোমার মাম্মা খুব দ্রুত ফিরে আসবো, কেমন? ওকে বাবা। নীতি, চলো, এখন আর আমাদের এক মুহূর্ত লেট করা যাবে না। অলরেডি 30 মিনিট শেষ আমাদের হাত থেকে, আর 30 মিনিটের মধ্যে আমাদের সব করতে হবে। আমি লোকদের খবর দিয়ে দিয়েছি, ওরা চলে এসেছে প্রায়। ঠিক আছে, চলো, আমি রেডি আছি। গত পর্বে আমরা দেখেছিলাম নিতুকে এক কিডন্যাপার ধরে নিয়ে যায় এবং নিতুকে ছাড়ানোর জন্য নীতিকে যেতে বলে। আজ আমরা দেখব নীতি আর মিঠুন নিতুকে সুস্থভাবে বাড়ি আনতে পারে কিনা। কিডন্যাপারের কথা মতো নীতি আর মিঠুন সেই জায়গায় পৌঁছে যায়। তখন নীতি মিঠুনকে বলে, শোনো, তোমাকে এখন ভিতরে আসা দরকার নেই। ওরা যেহেতু আমাকে একা যেতে বলেছে, আমি একাই যাব। যদি আমার আসতে দেরি হয় তখন না হয় তুমি যেও। আমি আমার মেয়েকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু নীতি, আমি তোমাকে এভাবে একা কিভাবে পাঠাই? আমার উপর ভরসা রাখো, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, আর ওই গুন্ডাগুলো আমায় কিচ্ছু করতে পারবে না। আমার শুধুমাত্র আমার মেয়েকে নিয়ে ভয় হচ্ছে। ওকে আমি কোনোভাবে বের করতে পারলে ওদের মজা আমি দেখিয়ে দেব। আমি তোমায় যা বলছি তুমি তাই করো। প্লিজ তুমি এখন ভিতরে এসো না। আচ্ছা ঠিক আছে, বি কেয়ারফুল। ওকে। এই বলে নীতি ওখান থেকে চলে যায়। সে যখন গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়ায় তখন তাকে দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে, আর তারপর বলে, শেষ পর্যন্ত তুই এলেই বল। আমার মেয়ে কোথায়? কেন রে, তোর মেয়েকে দিয়ে কি করবি? ও ভালো আছে। আজকে তোকে আমরা সবাই মিলে মজা দেখাবো। আমাদের হাত থেকে তুই আজ বাঁচতে পারবি না। তোদের যা ইচ্ছা তোরা তাই কর, তোরা প্লিজ আমার মেয়েকে আগে দেখা। আরে সুইটহার্ট, এত উতলা কেন হচ্ছ? এই যা, বাচ্চাটাকে নিয়ে আয়। তখন নিতুকে তারা নীতির সামনে নিয়ে আসে। নীতিকে দেখে নিতু নীতির কাছে যাবার জন্য অনেক কান্নাকাটি করে। তখন নীতি বলে, প্লিজ আমার বাচ্চাটাকে ছেড়ে দে। তারপর তোদের আমার সাথে যা ইচ্ছা তোরা তাই করিস, কিন্তু আমার বাচ্চাটাকে প্লিজ ছেড়ে দে। তোর বাচ্চাটাকে তো ছাড়বো, কিন্তু আমাদের মজা তো আমরা আগে নিয়ে নেব। অন্যদিকে মিঠুন বলে, কি ব্যাপার, এখনো তো নীতি বাইরে এলো না, ওর কি কোনো বিপদ হয়েছে? তখন কিছু পোশাকধারী লোক এসে মিঠুনকে বলে, স্যার, আমরা চলে এসেছি, বলুন আমাদের কি করতে হবে। তোমরা এই গুহাটাকে চারপাশ থেকে ঘিরে ধরো, আর একদল আমার সাথে এসো, ভিতরে আমাদের যেতে হবে। ওকে স্যার। মিঠুনের কথা মতো তারা সবাই সবটা করে। মিঠুন ভিতরে গিয়ে দেখে গুন্ডাগুলো নীতিকে বেঁধে রেখেছে। এটা দেখে মিঠুনের অনেক রাগ হয়ে যায়। তখন গুন্ডাগুলো মিঠুনকে আর তার সাথে লোকগুলোকে দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সেখানে থাকা কিডন্যাপার বলে, আমি তোকে একা আসতে বলেছিলাম, তুই দেখি সব টিম নিয়ে চলে এসেছিস। আজকে তোর মেয়েকে আমার হাত থেকে কেউ বাঁচাতেই পারবে না। নিতুকে যখন তারা মারতেই যাবে তখন মিঠুনের সমস্ত লোকজন মিলে সেখানে থাকা কিডন্যাপারের সমস্ত লোকদের ধরে ফেলে। তখন মিঠুন দ্রুতই নিতুর কাছে যায় এবং তাকে নিয়ে নীতিকে সে বাঁধন থেকে ছাড়ায়। এটা দেখে সে কিডন্যাপার অনেক রেগে যায়, কিন্তু তার করার কিছুই থাকে না। তখন নীতি বলে, অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে বাঁচানোর জন্য। সত্যি আজ তুমি না থাকলে আমাদের যে কি হতো। নীতি, তোমরা তো আমার পর নও, তোমরা তো আমার আপনই। এবার চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ তাই চলো, আমার মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে। তখন সেই কিডন্যাপার কোনোভাবে মিঠুনের লোকদের হাত থেকে ছাড়া পেয়ে
সেখানে থাকা একটা পিস্তল নিয়ে বলে, তোদের ভিতরে যে কোনো একজনকে তো আমি মেরেই ছাড়বো, এভাবে তোদের যেতে দেবো না। এই বলে সে পিস্তলটা চালিয়ে দেয়। পিস্তলের নল ছিল মিঠুনের দিকে। মিঠুনকে বাঁচাতে গিয়ে নীতি সেই গুলির সামনে চলে আসে, আর গুলিটা নীতির বুকে সোজা লাগে। গুলি লাগার সাথে সাথে নীতি মাটিতে পড়ে যায়। এর মধ্যে মিঠুনের লোকজন সেই গুন্ডাটাকে আবার ধরে ফেলে এবং তাড়াতাড়ি তাদেরকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে নীতির অবস্থা অনেক খারাপ হতে থাকে। সে মিঠুনকে বলে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার মেয়েরা এখন একা হয়ে গেল। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার আমার মেয়ে দুটোকে প্লিজ দেখে রেখো। ওদের আমি ছাড়া যে আর কেউ নেই, ওদের প্লিজ ধোকা দিও না। তোমার কিচ্ছু হবে না নীতি, তোমার কিচ্ছু হবে না। তোমার কি কিচ্ছু হতে দেবো না আমি। আমার হাতে আর সময় নেই, আমার খুব কষ্ট হচ্ছে। নীতি, একটু কষ্ট করো, আমি এক্ষুনি তোমাকে আমাদের শহরের সব থেকে বড় হসপিটালে নিয়ে যাব, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু এর মধ্যেই নীতির জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মিঠুন অনেক ঘাবড়ে যায়। তখন সে নীতিকে কোলে করে বাইরে নিয়ে আসে, আর সেখানে থাকা তার এক গার্ডকে বলে, এখন তুমি আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে যাবে। আমাদের বাড়ি, আমার আরেকটা মেয়ে আছে, ওকে নিয়ে ইমার্জেন্সি আমার শহরের বাড়িতে চলে যাবে। আর তারপর তোমাদের কি করতে হবে আমি তোমাদের বলে দেব। কিন্তু হ্যাঁ, আমি না আসা পর্যন্ত আমার মেয়ে দুটোকে কখনো একা ছাড়বে না। ওকে স্যার। মিঠুন নীতিকে নিয়ে চলে গেলে নিতু সে গার্ডের সাথে তাদের বাড়ি যায়। গার্ড তাদের বাড়িকে নিপুণকে অনেক ডাকাডাকি করে, কিন্তু নিপুণ একদমই সাড়া দেয় না। উল্টে সে গার্ডের ডাক শুনে অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি কিছুতেই কথা বলবো না। আমি কথা বললে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আমি মোটেও শব্দ করব না। বাবা, মাম্মা, তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে এসো, আমার অনেক ভয় করছে। কি ব্যাপার, তোমার বোন তো কথা বলছে না, তোমার বোন কি বাড়ি নেই? আমার মনে হচ্ছে আমার বোন ভয় পেয়েছে। দাঁড়ান, আমি ডাকছি। নিপুণ, নিপুণ কোথায় তুই? তুই কি ভিতরে আছিস? এটা তো নিতুর কণ্ঠ। নিতু কি তাহলে বাইরে আছে? তাহলে সাথে লোকটা কে? নিপুণ, তুই কি ভিতরে আছিস? তাড়াতাড়ি দরজা খোল। মাম্মার অবস্থা খুবই খারাপ। বাবা মাম্মাকে নিয়ে হসপিটালে গেছে। তাড়াতাড়ি বাইরে আয় বোন, আমাদেরও যেতে হবে। না, আমার ভুল হচ্ছে না, এটা তো সত্যিই নিতু। আমাকে এখনই যেতে হবে। মাম্মার কি হয়ে গেল আমাকে দেখতেই হবে। তারপর নিতু বাইরে বেরোলে তারা তিনজন মিলে মিঠুনদের বাড়ি চলে যায়। এদিকে ডক্টররা নীতির অপারেশন শুরু করে দেয়। কয়েক ঘন্টা অপারেশন চলার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলে মিঠুন বলে, ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে তো? মিস্টার মিঠুন, আমরা কোনোভাবে আপনার ওয়াইফকে বাঁচাতে পেরেছি, তবে 48 ঘন্টা না গেলে আমরা বলতে পারছি না আপনার ওয়াইফের কি হবে। গুলিটা একদমই হার্টের খানিকটা উপরে লেগেছে, তার জন্য ওনাকে বাঁচাতে পেরেছি, না হলে হার্টে লাগলে আমরা বাঁচাতে পারতাম না। আমরা 48 ঘন্টার আগে আর কিছু বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারবো না আপনার ওয়াইফ একবারে ঠিক হয়ে যাবে। 48 ঘন্টার পর আপনার ওয়াইফের যদি জ্ঞান ফেরে তাহলে তো ভালো, আর জ্ঞান না ফিরলে আপনার ওয়াইফ কোমায় চলে যাবে। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আপনার ওয়াইফ কোমায় না যায়। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। মিঠুন খানিকটা ভেঙে পড়ে। তখন তার কাছে একটা ফোন আসে। ঠিক আছে, আমি আসছি। এরপর মিঠুন তাদের বাড়ি চলে যায় এবং তাদের বাড়ি গিয়ে দেখে নীতি আর নিপুণ দুজনই ভালো আছে। তখন সে গার্ডকে বলে, অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে এত বড় বিপদের সময় আমাদের পাশে থাকার জন্য। তুমি আর তোমার টিম আমাদের আজ সাহায্য না করলে আজ খুব একটা বড় অঘটন হতে পারতো। স্যার, কি যে বলছেন আপনি, এটা তো আমার দায়িত্ব। আর তাছাড়া আপনার জন্যই তো আজ আমাদের কমিউনিটিটা আছে। তাহলে স্যার, আমি আজ যাই, আবার কখনো দরকার পড়লে অবশ্যই বলবেন। ঠিক আছে। অফিসার চলে গেলে মিঠুনের মা মিঠুনকে বলে, খোকা, এরা কারা? এরা আমার দুই মেয়ে মা, কিন্তু তোমরা দুজন আমার মেয়েদের থেকে দূরে থাকবে। এটা শুনে মিঠুনের মা আর বাবা অনেকটা অবাক হয়ে যায়। খোকা, তুই এটা কি বলছিস? এত মিষ্টি মেয়েদের থেকে আমি কিভাবে আলাদা থাকবো বল?
এমন বড় শাস্তি দিস না। আমরা মানছি আমাদের ভুল হয়েছে, তাই বলে এমন শাস্তি দিস না খোকা। দেখো মা, আমি আমার যা বলার তাই বলে দিয়েছি। আমার মেয়েদের থেকে তোমরা দূরে থাকবে। এই বাড়িতে যতটুকু সময় তোমরা আছো আরামায়েশ করে নাও, বেশি দিন এখানে থাকতে পারবে না। কিন্তু হ্যাঁ, যতদিন এই বাড়ি আছো আমার মেয়েদের থেকে দূরে থাকবে। তোমাদের ছায়াগন্ধ যেন আমার মেয়েদের উপরে না আসে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যেটা বলছিস সেটাই হবে। আমি তোর মেয়েদের সাথে কথা বলবো না। এই বলে মিঠুনের বাবা মা ওখান থেকে চলে যায়। তারপর নিতু বলে, বাবা, ওনারা কে ছিল? ওনারা আমার বাবা মা ছিল, কিন্তু তোমাদের দুজনকে বলছি তোমরা কিন্তু কখনোই ওনাদের কাছে যাবে না আর ওনাদের সাথে কথা বলবে না, ঠিক আছে? কিন্তু বাবা কেন? গেলে কি হবে? ওনারা তো আমাদের দিদা আর দাদু ভাই, তাই না? দেখো নিপুণ, যেটা বলেছি সেটা শোনো। আমি যখন বলেছি কথা বলবে না তখন কথা বলবে না, ঠিক আছে? তুমিও মাম্মার মতো কেন বকছো পাপা? তুমিও দেখি ভালো না। মা, আমি বকছি না সোনা, কিন্তু যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। আচ্ছা ঠিক আছে। বাবা, মায়ের কি অবস্থা? মায়ের তো গুলি লেগেছিল, তাই না? তোমার মা ঠিক আছে মা, আর খুব তাড়াতাড়ি তোমার মা সুস্থ হয়ে যাবে। বাবা, আমি মাকে দেখতে চাই। মাকে তো আমি অনেক আগে দেখেছি। আমি মাকে দেখবো, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এখন না মা, তোমার মা এখন অসুস্থ হয়ে আছে, তো তোমার মা একটু সুস্থ হোক তারপর তোমাদের নিয়ে যাব। আর তোমরা অনেক দূর জার্নি করে এসেছো, এখন দুজন ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নাও। এখানে অনেক মেট আছে, তোমাদের যা খেতে ইচ্ছা করে এনাদের কাছে বলবে, এনারা খাবার দেবে, কেমন? ওকে পাপা। অন্যদিকে মিঠুনের বাবা মা তাদের রুমে ছিল। তখন মিঠুনের মা বলে, হ্যাঁ গো, দেখেছো দুই মেয়ে কি সুন্দর হয়েছে, একদম পরীর মতো দেখতে হয়েছে। তবে দুটো মেয়ে কিন্তু ওদের মায়ের রূপ পেয়েছে, বলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, ওরা নীতির রূপই পেয়েছে, কিন্তু দুই মেয়েকে খুব মিষ্টি দেখতে। আমাদের কি ভাগ্য দেখো, আমাদের ছেলের মেয়েদেরকে আমরা আদর করতে পারছি না, আমরা ব্যর্থ দাদু দিদা। হ্যাঁ গো, ঠিকই বলেছো। অন্যদিকে নিতু আর নিপুণ বলে, হ্যাঁ রে নিতু, চল না দিদা দাদুর কাছে যাই। আরে না না, দেখলি না বাবা কেমন রাগ করলো? যদি রাগ করে? আরে ধুর, ছাড় তো বাবার কথা। বাবা সেই আমাদের এখানে রেখে হাওয়া হয়ে গেছে। বাবাকে তো আর খুঁজেই পাচ্ছি না। আমরা এই ভাগে চল, দাদু আর দিদার সাথে ফ্রেন্ডশিপ করে আসি। আর আমাদের তো অনেক আগে থেকেই ইচ্ছা ছিল আমাদেরও দাদু দিদা থাকবে, আমরা তাদের সাথে মজা করব, আনন্দ করব। আর যখন সেই সুযোগ এসেছে তখন কেন হাতছাড়া করব বলতো? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, চল তাহলে যাই। তখন নিপুণ আর নিতু দুজনই মিঠুনের বাবা মায়ের কাছে যায়। নিতু আর নিপুণকে লুকিয়ে থাকে দেখে মিঠুনের মা বলে, কি হলো দিদি ভাইয়েরা, তোমরা ওভাবে পালিয়ে আছো কেন? আমাদের কাছে এসো। তোমরা কি আমাদের কাছে আসতে চাও? হ্যাঁ, আমরা তো আসতে চাই। তাহলে কেন লুকিয়ে আছো দিদি ভাইয়েরা? এদিকে এসো, আমাদের সাথে খেলা করবে। হ্যাঁ, আমি খেলবো। আমিও খেলবো। এসো এসো, এখানে এসো। তোমাদের দুজনের নাম কি দিদি ভাই? আমার নাম নিপুণ আর আমার নাম নিতু। বাহ, অনেক সুন্দর নাম তোমাদের দুজনের। আচ্ছা, তুমি কি আমার দিদা? হ্যাঁ, আমি তোমার দিদা। আর এই যে বুড়োটাকে দেখছো, এটা তোমাদের দাদু। এই, আমাকে কেন বুড়ো বলছো? আমি এখনো ইয়াং আছি, আমার হাড়ের এখনো অনেক জোর আছে। আমি যদি বুড়ো হয়ে যাই, আমার নাতিদেরকে কে ঘোড়ায় চড়াবে বলো তো? বুড়ো বয়সে ভীমরতিতে ধরলো নাকি তোমার? এই বুড়ো হাড়ে তোমার জোর আছে? তুমি আমাকে চেনো না, আমার বয়স আরো কম হয়ে গেছে। এখন আমিও আরো 20 বছর বাঁচবো। আমার দুই নাতির যে এখন চলে এসেছে। ও দাদু, তুমি অনেক কিউট। তুমি 20 বছর না, তুমি 100 বছর বাঁচবে। হ্যাঁ দাদু, তুমি 100 বছর বাঁচবে। আমাদের বিয়ে হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের আবার বিয়ে হবে,
তাদের বাচ্চা কাচ্চা হবে, সব দেখার পরে হচ্ছে তুমি বুড়ো হবে, বুঝলে? দেখেছো দেখেছো, আমার দিদি ভাই আমার কথা বুঝেছে। তুমি বুড়ি হয়ে গেলে আর তুমি এই কথাটা বুঝতে পারলে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, এখন তো আমি বুড়ি হয়ে গেছি না। ও দিদা, ও দাদু, তোমরা ঝগড়া করা বন্ধ করো, এখন আমাদের সাথে খেলা করো। আমার মা ওদিকে হসপিটালে ভর্তি হয়ে আছে, আর বাবার কোনো পাত্তাই নেই। এখানে যে দুটো বাচ্চা এভাবে একা একা আছে, কারোর কোনো খোঁজই নেই। আমরা খেলাম কি খেলাম না সেটাও কেউ দেখছে না। এখন আমি আর কিচ্ছু শুনতে চাই না, তোমরা দুজন এখন আমাদের সাথে খেলা করবে। কি রে নিতু, তুই কিছু বল। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা আমাদের সাথে খেলবে, আর কিচ্ছু শুনতে চাই না। আরে দেখো দেখি দিদি ভাই, তোমরা খাওনি এখনো? কি আর খাবো বলো, এখানে তো কেউ খাওয়ার কথা জিজ্ঞাসাই করছে না। আর এখানে আমরা প্রথমবার এলাম, আমরা হলাম এই বাড়ির আত্মীয়। আমাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? আমরা এভাবে কিভাবে খাবার চাইবো বলো তো? তোমরা আমাদের খাবার দেবে তা না, খাবার না দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ঠিক ঠিক, আমাদের তো অনেক বড় ভুল হয়ে গেছে। না, এমন করলে তো চলবে না। মিঠুনের মা, চলো আজ আমরা আমাদের দুই নাতনির সাথে একসাথে বসে খাবো। ও দাদু, তোমরা এখনো খাওনি? তাহলে তো ভালো হবে। এটাও আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা আমাদের দাদু দিদার সাথে একসাথে বসে খাবো। আরে আমার সোনা পাখিগুলা রে, আমাদের ভুলের জন্য তোদের কত কিনা সহ্য করতে হয়েছে বল। যখন একটা সুযোগ পেয়েছি, এই বাড়ি যতদিন আছি ততদিন তোদের সব শখ পূরণ করবো রে। এই বাড়ি যতদিন আছো মানে? তোমরা আবার কোথায় যাবে? এই বাড়িতে আমরা বেশি দিন থাকতে পারবো না রে। কেন দিদা, তোমরা কোথায় যাবে? না না, কোথাও না, তুমিও না সব জায়গায় শুরু হয়ে যাও। চলো আমরা এখন খেয়ে নিই। তারপর নিতু আর নিপুণ দুজন তার দাদু দিদার সাথে খাবার খেতে চলে যায়। অন্যদিকে 48 ঘন্টা ওভার হয়ে যায়। তখন মিঠুন ডক্টরকে বলে, ডক্টর, আমার ওয়াইফের কি অবস্থা? 48 ঘন্টা তো প্রায় হয়েই গেল। এখনো তো কোনো রেসপন্স পেলাম না, বুঝতে পারছি না আসলে কি হয়েছে। এটা কি বলছেন আপনি? তার মানে আমার স্ত্রী কোমায় চলে যাবে? এখন সমস্ত তার সৃষ্টিকর্তার হাতে। 48 ঘন্টা তো প্রায় হতে গেল। ঠিক তখনই একটা নার্স এসে বলে, ডক্টর, রোগীর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসুন। ও কনগ্রাচুলেশনস মিস্টার মিঠুন, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে। আমাকে এক্ষুনি যেতে হবে, আপনার সাথে পরে কথা বলছি। আমিও আসবো। না না, আপনি একটু পরে আসবেন, আমরা আপনাকে ডেকে নেব। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। আর তারপর সে নীতিকে চেক করে। নীতিকে চেক করার আধা ঘন্টা পর সে বাইরে এসে মিঠুনকে বলে, এখন আপনি আপনার ওয়াইফের কাছে যেতে পারেন। উনি এখন কথা বলার অবস্থায় আছেন, তবে হ্যাঁ, এখন এখানে ওনাকে 1 সপ্তাহ রাখতে হবে, কারণ গুলিটা একদম হার্টের পাশেই লেগেছে। আর একটুর জন্য আপনার ওয়াইফ বেঁচে গেছে। এর জন্য আপনার ওয়াইফকে 7 দিনের জন্য আমরা অবজারভেশনে রাখবো। ঠিক আছে ডক্টর, যতদিন ও সম্পূর্ণ সুস্থ হয়ে না যাচ্ছে ও এখানেই থাকবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার ওয়াইফকে সুস্থ করে তুলবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এখন আপনি ভিতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। এই বলে মিঠুন কেবিনের ভিতরে চলে যায়। আর নীতিকে দেখে সে অনেক খুশি হয়, আর নীতিও মিঠুনকে দেখে অনেক খুশি হয়। তারপর নীতি বলে, হ্যাঁ গো, আমাদের মেয়ে দুটো কোথায়? ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না। তুমি চিন্তা করো না নীতি, ওরা আমার বাড়ি আছে আর ওরা সুস্থ শরীরে আছে। ওদের নিয়ে একদমই চিন্তা করো না। তুমি শুধু তোমার দিকটা দেখো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সোনা। এভাবে তোমাকে দেখতে আমার আর ভালো লাগছে না। এতগুলো বছর তোমাকে আমার কাছে পাইনি, এখন যাও পেলাম, এভাবে অসুস্থ হয়ে তোমাকে দেখতে হচ্ছে। আমার মোটেও ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, এখন আর এত প্রেম দেখাতে হবে না। তুমি নীতি আর নিপুণকে এখানে আনার একটা ব্যবস্থা করো। ওদেরকে অনেকক্ষণ দেখিনি, আমার মনটাও কেমন কেমন করছে ওদের জন্য। ওদের না দেখা পর্যন্ত আমার মনে শান্তি পাবো না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আজ বিকালেই আমি ওদেরকে নিয়ে আসবো। অন্যদিকে নিতু আর নিপুণ দুজন তাদের দিদা আর দাদুর সাথে খেলায় মেতে ওঠে।
অনেকদিন পর তারা এমন সঙ্গী পেয়ে খুব খুশি হয়। এদিকে মিঠুনের বাবা মাও এমন দুই লক্ষ্মী নাতনিকে পেয়ে খুবই খুশি হয়ে যায়। আর তাদের উৎসাহ দেখে মনে হয় তাদের বয়স সত্যি অনেক কমে গেছে। এরই মধ্যে মিঠুন যখন এসে দেখে তার দুই মেয়ে তার বাবা মায়ের সাথে খেলছে, সে ওখানে থমকে যায় আর মনে মনে বলে, বাবা মা, আমার সত্যি তোমাদের জন্য খারাপ লাগছে। এই দিনটা তোমরা আজীবনের জন্যই পেতে যদি তোমরা ওই ধরনের ষড়যন্ত্র না করতে। তোমাদেরকে দেখে বোঝা যাচ্ছে তোমরা অনেক খুশি, কিন্তু তোমাদের ভুলের শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। তোমাদের কোনো অধিকার নেই আমার মেয়েদের সাথে খেলা করার। নিতু, নিপুণ, তোমরা এখানে কি করছো? আমি না তোমাদের বলেছিলাম এখানে আসবে না? তাহলে কেন এসেছো তোমরা এখানে? বাবা, খোকা, ওদের কিছু বলিস না, আসলে আমরাই ওদের এখানে আসতে বলেছিলাম। তোমাদেরও বলিহারি যাই। তোমাদের তো বললাম আমার মেয়েদের থেকে দূরে থাকবে, তারপরেও তোমরা কেন আমার মেয়েদের কাছে এসেছো? বাবা, আমাদের ক্ষমা করে দে। এটার জন্য শেষবার হয়। আর নীতিও সুস্থ হয়ে এসছে। ওই এবারে আসার সাথে সাথে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। এটা শোনার পর মিঠুনের বাবা মায়ের মনটা খুব খারাপ হয়ে যায় আর তারা আর কোনো কথা বলে না। তখন মিঠুন নিতু আর নিপুণকে ওখান থেকে নিয়ে চলে যায়। রুমে আসার পর নিপুণ তার বাবাকে বলে, বাবা, তুমি দিদা দাদুর সাথে এমন ব্যবহার কেন করলে? ওনারা তো অনেক কষ্ট পেয়েছে না? হ্যাঁ বাবা, নিপুণ ঠিকই বলছে। তুমি কেন দিদা দাদুর সাথে এমন ব্যবহার করলে? তোমরা দেখছি দুজন খুব বড় বড় কথা বলা শিখে গেছো। তোমরা জানো না তোমার দিদা দাদু আমাদের সাথে কি করেছিল? কিন্তু বাবা, তোমার এটা করা একদমই উচিত নয়। আচ্ছা মা, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন কিছুই করব না। তুমি সত্যি বলছো তো বাবা? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর ভালো কথা, আজ তোমাদের মাম্মার সাথে দেখা করাতে নিয়ে যাব। তোমাদের মাম্মা তোমাদের দেখতে চেয়েছে। ইয়ে, খুব মজা হবে। মামাকে অনেক দিন দেখিনি। আমি মাম্মার সাথে দেখা করতে চাই। এবার দুজন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখন তোমার মাম্মার কাছে যাব। ওকে বাবা। তারপর মিঠুন দুই মেয়েকে নিয়ে নীতিকে দেখতে যায়। নীতি তার দুই মেয়েকে দেখে খুবই খুশি হয় আর তারপর বলে, মা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না মাম্মা, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা ওখানে অনেক ভালোভাবে আছি। আর ওখানে জানো, দিদা দাদু দুজনই আছে। আমরা তো খুব এনজয় করছি দিদা দাদুর সাথে। হ্যাঁ মাম্মা, নিতু ঠিকই বলছে। দাদু দিদার সাথে আমরা খুব মজা করছি। বাহ, বেশ তো। তোমার দাদু দিদা তোমাদের ভালোবাসে না? হ্যাঁ মাম্মা, খুব ভালোবাসে দাদু দিদা আমাদের। হ্যাঁ গো, শুনছো? আমি বলছি এখন বাড়ি চলে গেলে হয় না? এখন তো আমি বেশ সুস্থ আছি। না না, তোমাকে আরো কদিন এখানে থাকতে হবে। কিন্তু আমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না। আমাকে বাড়ি নিয়ে চলো না। দরকার পড়লে ট্রিটমেন্ট আমি বাড়ি থেকে করব, এমন একটা ব্যবস্থা করে দাও। কিন্তু এখানে আমার একা একা একদমই ভালো লাগছে না। হ্যাঁ পাপা, মাম্মাকে নিয়ে চলো না। আমাদেরও ভালো লাগছে না মাম্মাকে ছাড়া। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরের সাথে কথা বলে দেখছি। তোমরা এখানে থাকো, আমি কথা বলে আসছি। মিঠুন ওখান থেকে চলে গেলে নিতু তার মাকে বলে, মাম্মা জানো, বাবা না আমাদের দিদা দাদুদের সাথে একদমই কথা বলতে দেয় না। আমাদের যখন দেখে বাবা খুব রেগে যায়। হ্যাঁ মাম্মা, নিতু ঠিকই বলছে। বাবা আমাদের অনেক বকেছে দাদু দিদার সাথে কথা বলেছিলাম বলে। শুধু আমাদেরই নয়, দাদু দিদাকেও অনেক বকেছে। বলো মাম্মা, এটা কি ঠিক? না না, এটা ঠিক নয়। তবে তোমার দাদু দিদা যদি তাদের ভুল বুঝতে পারে, মিঠুনের তো এটা করা একদমই উচিত নয়। হ্যাঁ মাম্মা, সেটাই তো। বাবা কিছুতেই বুঝতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। অন্যদিকে মিঠুন ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে নীতিকে নিয়ে তাদের বাড়ি যায়। নীতির সমস্ত ট্রিটমেন্ট তার বাড়ি থেকেই হয় এবং 24 আওয়ার্সের জন্য একজন নার্স নীতির জন্য অ্যাপয়েন্ট করা হয়। নীতি যখন তার শ্বশুর বাড়ি ছিল, তখন তার শাশুড়ি একদিন নীতির রুমে যায়। নীতি তার শাশুড়িকে দেখে বলে, মা, আপনি বসুন এখানে। না মা, আমি এখানে বসার জন্য আসিনি। মিঠুন যদি দেখে আমি এখানে এসেছি, তাহলে ও খুবই রাগ করবে। কেন রাগ করবে মা? ও মোটেও রাগ করবে না, আপনি বসুন তো।
না না মা, আমি তোমার সাথে দুটো কথা বলেই চলে যাব। আসলে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আমি অনেক ভুল করেছিলাম সেই সময় তোমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। আমরা দুজনই খুবই অনুতপ্ত। তোমার শ্বশুর লজ্জায় এখানে আসতে পারছেন না, তাই আমি শুধু এখানে এলাম। বৌমা, দয়া করে আমাকে আর তোমার শ্বশুরকে ক্ষমা করে দাও। আসলে আমরা যা করেছিলাম সেটা করা উচিত হয়নি। তুমি অনেক কষ্ট পেয়েছো আমাদের জন্য, আর এখন আমরা তার ফল ভোগ করতে পারছি। আমরা বুঝতে পারছি একটা মানুষের যদি মাথার উপরে ছাদ না থাকে তাহলে তার কি অবস্থা হয়। মা, আমরা এই বাড়ি বেশি দিন নেই, কিন্তু আমি তোমার কাছে এজন্য আসিনি যে আমরা এই বাড়িতে থাকতে চাই। আমরাও এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আসলে আমরা যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্যই আমাদের করা উচিত। আমরা এই বাড়ি থেকে চলে যাব। তুমি যেন মিঠুনকে এই নিয়ে কিছু বলো না, না হলেও আমাদের উপর আবার রেগে যাবে। ভাববে এই বাড়িতে থাকার জন্য তোমার কাছে আমরা অনুরোধ করতে এসেছি। কিন্তু মা, সত্যি আমি মন থেকে বলছি, এখানে আমি একদমই থাকতে চাই না। আর আমরা সত্যি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। দয়া করে এই বুড়ো বুড়িকে ক্ষমা করে দিও। কদিন বাঁচবো তা তো আর জানি না। যেই কয়দিন আছি মনের ভিতরে এই অনুশোচনা নিয়ে বাঁচতে পারবো না। মা, দয়া করে বলো তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। মা, এটা আপনি কি বলছেন? এসব বলবেন না। আপনারা আমার গুরুজন, আমি কিভাবে আপনাদের ক্ষমা করতে পারি? আর মানুষ মাত্রই ভুল হয়। ভুল তখনই ক্ষমা হয়ে যায় যখন সে তার ভুলটা বুঝতে পারে। আর আমি ক্ষমা করার কে মা, বলুন? না মা, তবুও তুমি একবার বলো তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো। আচ্ছা মা, ঠিক আছে, আমি ক্ষমা করলাম, কিন্তু আপনাদের আমি এই বাড়ি থেকে যেতে দেব না। মা, দয়া করে এই কাজটা করো না। আমাদের এ বাড়ি থেকে যেতে দাও। এখানে আমরা মোটেও থাকতে পারবো না। এখন আমি যাই মা। তুমি যেন এই ব্যাপার নিয়ে মিঠুনের সাথে কিছু বলো না। তোমাদের সংসার সুখের হোক, এখন শুধু এইটুকুই চাই। এই বুড়ো বয়সে তোমাদের সুখে শান্তি দেখে একটু দু চোখ বন্ধ করব, এটাই আমাদের এখন কামনা। তুমি থাকো মা, এখন আমি গেলাম। এই বলে নীতির শাশুড়ি ওখান থেকে চলে যায়। কিন্তু এই সমস্ত কথা নিতু আর নিপুণ শুনে ফেলে। আর তারপর তারা একজন আরেকজনকে বলে, সত্যি সত্যি তো দিদা দাদু এখান থেকে চলে যাবে। হ্যাঁ, তাই তো দেখছি। কি করা যায় বলতো? আমাদেরও কিছু করতে হবে। আমার যেটা মনে হলো, মাম্মা কিছুই করতে পারবে না। আর যেহেতু দিদা মাম্মার কাছে অনুরোধ করেছে, মাম্মা তো কিছুতেই দিদার অনুরোধ ফেলবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এখন যা করার আমাদেরই করতে হবে। তাহলে কি বলছিস, কি করব এখন আমরা? একটু তো প্ল্যানিং করতে হবে। আমাদের মাথায় তো এত বুদ্ধি নেই, বল? হ্যাঁ, সেটা তো ঠিকই। চল, এখন আর সময় নষ্ট না করে আমরা প্ল্যানিং করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এভাবে এক সপ্তাহ পার হয়ে যায়, আর নীতিও একদমই সুস্থ হয়ে যায়। একদিন মিঠুন, নীতি, নিপুণ আর নিতু তারা একসাথে ডাইনিং রুমে বসেছিল। তখন মিঠুন তার বাবা মাকে ডেকে বলে, বাবা মা, শর্ত মতে তোমাদের এই বাড়িতে থাকার অধিকার শেষ। তোমরা দুজন এখন এখান থেকে চলে যেতে পারো। আমি তোমাদের বলেছিলাম যখন ইতি সুস্থ হয়ে যাবে তখন তোমরা এখান থেকে চলে যাবে। ঠিক আছে বাবা, আমরা তৈরি আছি। আমরা কি এখনই চলে যাব? হ্যাঁ, তোমরা এখনই চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ব্যাগ নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে মিঠুনের বাবা মা তাদের ব্যাগ নিয়ে আসে, এবং তারা যখন সেখান থেকে যাওয়া শুরু করে তখন মিঠুন বলে, তোমরা কোথায় যাবে কিছু ভেবে রেখেছো? আপাতত রাস্তায় কয়েকদিন থাকবো, তারপর দেখা যাক কোথায় আমাদের ঠাঁই হয়। তোমাদের ছেলে আমি, এতটাও নিষ্ঠুর আমি হতে পারবো না। অন্তত তোমাদের মতো তো এমন নিষ্ঠুর হব না যাতে তোমাদের মাথার উপরে ছাদ না থাকে। আমি একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে রেখেছি। বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে বসো, ওনারা তোমাদের বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবে। আর তোমাদেরও সব খরচ আমি এখান থেকে পাঠিয়ে দেব। তোমাদের আজ থেকে ওটাই হবে আসল ঠিকানা। ধন্যবাদ বাবা তোকে আমাদেরকে নিয়ে এত ভাবার জন্য। ঠিক আছে, এবার তোমরা আসতে পারো। দাঁড়াও দিদা, দাঁড়াও দাদু। মাম্মা, চলো আমরাও চলে যাই। মানে তোমরা কোথায় যাবে? মাম্মা, আমরা কারোর সাথে কথা বলতে চাই না। আমরা এখান থেকে এখনই চলে যাব। মাম্মা, আমাদের ব্যাগ সমস্ত কিছু গোছানোই আছে। তুমি তাড়াতাড়ি লাগেজ নিয়ে আসো। আমরা আজই এখান থেকে দিদা দাদুর সাথে চলে যাব। দিদা দাদুর আরেকটা বাড়ি যাবে, আর আমরা আমাদের পুরোনো বাড়ি চলে যাব।
এখানে পাপা একা একা থাকবে। পাপার মতো মানুষের সাথে আমরা থাকতে চাই না। হ্যাঁ মাম্মা, নিতু ঠিকই বলেছে। পাপার সাথে আমরা এখানে একদমই থাকবো না। এইসব তোমরা কি বলছো মা? আমরা এখান থেকে চলে যাব বাবা। তোমার সাথে আমরা এখানে থাকতে পারবো না। কিন্তু কেন মা? কেন যাবে তোমরা আমাকে ছেড়ে? নিপুণ ঠিকই বলছে বাবা, আমরা তোমার সাথে থাকতে পারবো না। এটাই কি আমার দোষ? যারা আমাদের সাথে অন্যায় করেছিল তাদেরকে আমি এই বাড়ি থেকে বের করে দিচ্ছি? বাবা, অন্যায় তো তুমিও করেছিলে। হ্যাঁ, নিতু ঠিকই বলছে, তুমিও অন্যায় করেছিলে। তুমি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তোমার বাবা মা যেমন অপরাধী, তুমিও ঠিক তেমনই অপরাধী। কিন্তু আমি, মাম্মা আর নিতু আমরা সবাই তোমাকে মেনে নিয়েছি। আর তুমি কি করছো? তুমি দিদা দাদুকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। হ্যাঁ বাবা, তুমি এটাই করছো। তুমি বলো না, তুমি এটা কি ঠিক করছো? তুমি নিজের কাছে প্রশ্ন করো। কিন্তু মা, এইসব তো উনি চক্রান্ত করে করেছিল। কিন্তু আমি তো এগুলো চক্রান্ত করে করিনি। এগুলো আমি ভুলের শাস্তি দেওয়ার জন্য করছি। দেখো মিঠুন, আমার মেয়ে দুটো যা বলছে একদমই ঠিক বলছে। আমি মানছি বাবা মা তখন চক্রান্ত করে সমস্ত করেছিল। তারা ভেবেছিল আমি এই বাড়ির জন্য যোগ্য না। আজ বাবা মার জায়গায় তুমি আমি থাকলে হয়তো আমরা এটাই করতাম। তারা যখন বুঝতে পেরেছে তারা ভুল করেছে, তখন তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। কিন্তু আমি কিভাবে এতগুলো বছরের কষ্ট ভুলতে পারবো? বাবা মাকে দেখলে আমার পুরনো কথাগুলো মনে পড়বে। তাহলে ঠিক আছে, তুমি তোমার জেদ নিয়ে থাকো। তুমি যেমন বাবা মাকে ক্ষমা করতে পারবে না, তেমনি আমরাও তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমার কাছে তোমার বাবা মা যেমন অপরাধী, তুমিও ঠিক আমাদের কাছে তেমনই অপরাধী। সুতরাং আমরা এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তুমি এখানে থাকো বাবা, আর কখনো আমাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আমরা তোমার সাথে থাকতে মোটেও চাই না। এটা তোমরা কি বলছো মা? তোমরা এখানে থাকো, আর এটা আমাদের শাস্তি। আমরা যে অপরাধ করেছি তার শাস্তি এভাবে আমাদের পাওয়া উচিত। তোমরা দয়া করে এই ঘর ছেড়ে যেও না। আমার ছেলেটা তোমাদের অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে। 7-4টা বছর কোথায় না কোথায় গিয়েছে, শেষ পর্যন্ত তোমাদের এভাবে খুঁজে পেল। তোমরা দয়া করে আমাদের জন্য এখান থেকে যেও না। তোমরা এখানে থাকো মা। না মা, আমরা এখানে থাকতে পারবো না। আপনি দয়া করে আমাদের আর রিকোয়েস্ট করবেন না। এই বলে নীতি তার 2 মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর তারপর মিঠুনের বাবা মাও ওখান থেকে চলে যায়। তখন মিঠুন সম্পূর্ণ একা হয়ে যায়। মিঠুনের পরিবার সবাই ওখান থেকে চলে গেলে মিঠুন অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে সেদিন সারা রাত ভাবে। আমি তো সত্যিই ভুল করছি। আমি মানছি আমার বাবা মা যা করছিল সেটা জেনে বুঝে, আর আমি যেটা করেছিলাম সেটা না বুঝে। কিন্তু আমাদের ডিসিশন তো একই ছিল। দোষ তো আমিও করেছিলাম, কিন্তু আমার মেয়েরা আর আমার বউ তো আমাকে ক্ষমা করে দিয়েছিল। আমারও উচিত ছিল বাবা মাকে ক্ষমা করে দেওয়ার। তারা তো সত্যি নিজেদের মধ্যে অপরাধ বোধ ফিল করেছে। আর তাছাড়া তারা আমার মেয়ে দুটোকে অনেক ভালোবেসেছে। আমারও উচিত ছিল আমার মেয়ে দুটোর দিকে তাকিয়ে আমার বাবা মাকে এখানে রাখতে। তখনই মিঠুনের একটা ফোন কল আসে আর সে বলে, কি বলছো এসব তুমি? তুমি এতদিন পর কেন বলছো আমাকে এগুলো? আমি তোমাকে এর জন্য টাকা দিয়ে রেখেছি। এত বড় বড় ইনফরমেশন গুলো ঠিক সময় মতো তুমি কেন দিতে পারো না? আমি সেটাই বুঝি না। আজ তোমার জন্য কত বড় ভুল আমি করে ফেলেছি। আচ্ছা ছাড়ো, যা করেছো অনেক ভালো করেছো। দেরি করে হলেও তুমি আমায় বলেছো, এর জন্য তোমায় ধন্যবাদ। তার মানে আমার বাবাই নীতিকে খোঁজার জন্য আমাকে সাহায্য করেছে। আমার বাবা জানতো নীতি ওই গ্রামে আছে, এর জন্য আমাকে স্কুল করার জন্য ওখানে পাঠিয়েছিল। তাই তো বলি, আমাদের স্কুল করার তো কোনো প্ল্যানিং এ ছিল না। হঠাৎ করে বাবা কেন এটা বললো? আমার সত্যি ভুল হয়ে গেছে। আমার বাবা মা দুজনে তাদের ভুল বুঝতে পেরেছে। আমি কালকেই গিয়ে সবাইকে আমার বাড়ি আবার ফিরিয়ে আনবো, আবার সবার সাথে একসাথে থাকবো। পরদিন খুব সকালে মিঠুন তার বাবা মায়ের কাছে যায় আর গিয়ে বলে, বাবা মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমাদের বুঝতে পারিনি। আসলে বাবা মা, জিনিসগুলো এমন ভাবে সব হয়ে গেল না, আমি কিছুই বুঝতে পারিনি। দয়া করে বাবা মা আমায় ক্ষমা করে দাও। আমি তোমাদের নিতে এসেছি, দয়া করে আমার সাথে চলো। কিন্তু বাবা, আমরা তো সত্যিই ভুল করেছি না? তোমরা ভুল করেছো ঠিকই, কিন্তু তোমাদের ভুলের মাসুল তোমরা আগে থেকেই দিয়ে দিয়েছো। তোমরা আমার নীতিকে খুঁজে দিয়েছো,
আজ বাবা তুমি যদি আমায় সাহায্য না করতে আমি কখনোই আমার বউ বাচ্চাকে ফিরে পেতাম না। আমি তোমাদের জন্যই আমার বউ বাচ্চাকে হারিয়েছিলাম, আবার তোমাদের জন্যই পেয়েছি। এই জন্য বাবা মা, তোমরা আমাকে এখান থেকে ফিরিয়ে দিও না, তোমরা দয়া করে আমার সাথে চলো। এটা শুনে মিঠুনের বাবা মা দুজনে খুব খুশি হয় আর তারপর মিঠুনের সাথে নীতিদের বাড়ি যায় আর তারপর সেখানে গিয়েও তাদের কাছে ক্ষমা চায় আর তাদেরকে নিয়ে তার বাড়ি চলে আসে। বাড়ি আসার পর নিতু বলে, দিদা দাদু, তাহলে এবার থেকে আমরা একসাথে থাকবো আর অনেক খেলা করব। এবার আমাদের কারোর কাছে ভয় পেয়ে কথা বলা লাগবে না। এখন আমরা ফ্রিলি সব জায়গায় ঘুরতে পারবো আর অনেক মজা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক মজা করব। আমার কতদিনের শখ ছিল আমার নাতি নাতনির সাথে আমি ঘুরে বেড়াবো। এবার আমি আমার শখ পূরণ করব। দেখলে তো বাবা, তোমরা বড় হয়ে যে কাজটা করতে পারোনি, আমরা ছোট হয়ে সে কাজটা করে দেখালাম। এরপর থেকে কোনো ডিসিশন নেওয়ার আগে অনেকবার ভাববে। দাদু দিদা, তোমাদেরও বলি, তোমরা আর কখনোই এমন ডিসিশন নেবে না। তবে এটা তোমাদের কাছে অনেক ধন্যবাদ, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। এই তুই থাম তো, এত পাকা পাকা কথা আর বলতে হবে না। আমার মেয়ে দুটো দেখছি খুবই বড় হয়ে গেছে, এইটুকু বয়সে এদের মধ্যে কত জ্ঞান চলে এসেছে। বৌমা, তুমি সত্যি এটা প্রমাণ করে দিলে যে আসলেই তুমি কতটা যোগ্য একটা সংসারের জন্য। তুমি যেমন যোগ্য বৌমা, যোগ্য স্ত্রী, ঠিক তেমনই যোগ্য মা। আজ তোমার এই শিক্ষার জন্য তোমার মেয়েরা এমন হয়েছে আর আমাদের পরিবারটা আবার এক করে দিয়েছে। আজ এই মেয়ে দুটো না থাকলে আমরা হয়তো এভাবে একসাথে থাকতে পারতাম না। সত্যি বৌমা, আমি অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের অতীতে করা ভুলের ক্ষমা করে দাও। মা, আজকের এই খুশি দিনে এসব বলে আর আমাকে ছোট করবেন না। হয়তো আপনি যা করেছিলেন তার জন্য আমার মেয়েরা এতটা জ্ঞানবান হতে পেরেছে। আজ যদি আমরা একসাথে থাকতাম হয়তো ওরা আজ এভাবে এত জ্ঞান নিয়ে চলতে পারতো না। তো কথাই বলে না, সৃষ্টিকর্তা যা করে সব ভালোর জন্যই করে। তাই যা হয়ে গেছে হয়েছে, ওসব নিয়ে আর ভাববেন না। আমরা নতুন করে আবার সবকিছু শুরু করব। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। ইয়ে, আমরা সবাই একসাথে থাকবো। আর এই সব সম্ভব হয়েছে আমার সুপার মাম্মার জন্য। আমার মাম্মা সত্যিই সুপার মাম্মা। ইয়ে, হ্যাঁ হ্যাঁ, আমার মাম্মা সত্যি সুপার মাম্মা। আর এইভাবেই নীতি তার হারিয়ে যাওয়া পরিবার খুঁজে পায় আর সবাই একসাথে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে। এই ছিল আজকের গল্প আর এটা হলো সুপার মায়ের শেষ পর্ব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা সুপার মা পার্ট 1 থেকে পার্ট 14 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এছাড়া আমাদের চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।